হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা পড়ছি ঘর্ষণ এবং আমরা প্রথমে দেখেছি যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক কী, চলঘর্ষণ গুণাঙ্ক কী, এবং আজকে আমরা পড়ব সেটা হচ্ছে ঘর্ষণ কোণ ও ঘর্ষণ শঙ্কু, এবং তারপরে পড়ব নততল। তো শুরু করি ঘর্ষণ কোণ দিয়ে। তোমরা যখন ঘর্ষণ সম্পর্কে আগের চ্যাপ্টারে বা আগের লেকচারে পড়েছো, সেটা হচ্ছে যে যখন একটা বস্তু আছে আমার কাছে ধরো, এবং বস্তুটা এখন একটা তলের ওপরে আছে এবং বস্তুটাকে আমি গতিশীল করার চেষ্টা করছি কোনো একটা প্রযুক্ত বল প্রয়োগ করে, তাহলে কি হয় যে একটা বল পেছনের দিকে অনুভূমিকের সাথে সমান্তরালভাবে স্পর্শতল বরাবর কাজ করে, যেটাকে আমি বলছিলাম ঘর্ষণ বল। ঘর্ষণ বল। তাহলে এই বস্তুটার উপর ঘর্ষণ বল কাজ করছে যখন তুমি একটা বল প্রয়োগ করছো। আর তার সাথে আর কি বল থাকছে, যে তার একটা ওজনের জন্য নিচের দিকে থাকছে ডব্লিউ, যেটা হচ্ছে এমজি, তার ওজন, যেটা এই বস্তুটা এই তলের ওপর দিচ্ছে। আর হচ্ছে যে তলটা এই বস্তুটার উপর দিকে কি দিচ্ছে, লম্ব প্রতিক্রিয়া বল, যেটাকে আমরা এন বলছিলাম, নর্মাল রিয়াকশান, সেটা দিচ্ছে। তাহলে এখানে হচ্ছে দুটো প্রতিক্রিয়া বল আমি পাচ্ছি। একটা হচ্ছে ওর ওজনের জন্য একটা এন উপরের দিকে পাচ্ছি। যদি আমি সেটা এইভাবে ড্র করি তাহলে তুমি এইভাবে পাচ্ছি, এটা যদি স্পর্শতল হয় তাহলে এই তোমার হচ্ছে এই বরাবর হচ্ছে এন কাজ করছে, আর পেছনের দিকে কি কাজ করছে, এফ কাজ করছে। আমি এটাকে F1 লিখছি, যে F1 ধরো একটা যে কোনো একটা ঘর্ষণ বল, ঠিক আছে, স্থিত ঘর্ষণ হচ্ছে, ধরো স্থিত ঘর্ষণ হচ্ছে F1। এবার তুমি যদি এটা ধরো ভেক্টর হিসাবে করো, তাহলে এন ভেক্টরকে তুমি এতটা লিখলে, এন ভেক্টর এতটা, আর F1 ভেক্টর হচ্ছে ধরো এতটা। তাহলে দুটি ভেক্টরের লব্ধি কত হবে? লব্ধি প্রতিক্রিয়া বলা হবে কি না, এই যে দুটি যেহেতু লম্ব, তাহলে যে আয়তক্ষেত্র এটা তৈরি করবে এই দুটি ভেক্টর, তার যে আয়তক্ষেত্রের যে কর্ণ, সেই কর্ণ, এই হচ্ছে তার কর্ণ, এই হচ্ছে তার লব্ধি প্রতিক্রিয়া বল। ধরো এটা হচ্ছে এন, এটা F1, এটা হচ্ছে কিউ। এই কিউ হচ্ছে লব্ধি প্রতিক্রিয়া বল। লব্ধি প্রতিক্রিয়া বল মানে তোমার কাছে দুটো প্রতিক্রিয়া বল আছে, F1 যেটা ঘর্ষণ, আর হচ্ছে এন যেটা হচ্ছে লম্ব বল। এই দুটি বলের লব্ধি বল কত হবে? কিউ, সেটাকে আমরা বললাম লব্ধি প্রতিক্রিয়া বল। ধরো এই এনের সাথে, এনটা হচ্ছে অভিলম্ব, যেহেতু স্পর্শতলের উপর লম্বভাবে আছে এন, তাহলে এনটা হচ্ছে অভিলম্ব, তার সাথে ধরো একটা কোণ, ধরো কোনো একটা কোণ ধরো আমি বললাম যে থিটা করছে, ঠিক আছে, কোনো একটা কোণ থিটা বা আলফা, কিছু একটা কোণ ধরে না। তার মানে হচ্ছে যে এই থিটা হচ্ছে এই কিউ আর এনের মধ্যে যে কত কোণ করছে সেটা। এবার তুমি যদি ঘর্ষণ বল বাড়াতে থাকো, মানে ধরো এই এফ যদি বাড়াতে থাকো, যত বল তুমি প্রয়োগ করছো সেটা বাড়তে থাকলো, কী হবে? যত এফ বাড়বে তত বেশি কী হবে, F1 বাড়বে। F1 বেড়ে বেড়ে কতটা যাবে? ম্যাক্সিমাম যাবে এফ, যেটাকে আমরা বলছিলাম সীমাস্থ ঘর্ষণ, যেটাকে আমি বলছিলাম সীমাস্থ ঘর্ষণ। তাহলে এই সীমাস্থ ঘর্ষণ যখন পৌঁছাবে, তাহলে F1 এর মান সর্বাধিক হবে এফ। এবার সেটা যদি আমি ভেক্টর আকারে লিখি, তাহলে এটা ধরো ভেক্টরে এই হচ্ছে তোমার ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে এফ, ঠিক আছে, এতটা হচ্ছে এফ এর মান, তাহলে এফ ভেক্টর। তাহলে এক্ষেত্রে তাহলে এন আর এফ এর লব্ধি কত হবে? তখন আমাকে কী করতে হবে, যে এই এন আর এফ যে আয়তক্ষেত্র তৈরি করছে, তার আমাকে কি করতে হবে, যে কর্ণ বার করতে হবে। এই হচ্ছে তার কর্ণ, এই কর্ণই হচ্ছে তার লব্ধি প্রতিক্রিয়া বল। তো এটা আমি আগেরটাকে যদি আমি Q1 বলি, এটাকে আমি কিউ বলছি, ঠিক আছে। তাহলে এই কিউ হচ্ছে লব্ধি প্রতিক্রিয়া বল, যে তোমার ওই সীমাস্থ ঘর্ষণ এফ আর তোমার যে এন প্রতিক্রিয়া বল, তার সাথে তাদের লব্ধি হচ্ছে এই কিউ ভেক্টর। তাহলে এই কিউ এবার এনের সাথে ম্যাক্সিমাম কত অ্যাঙ্গেল করবে, সেটা হচ্ছে ল্যামডা, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে ল্যামডা। তাহলে দেখো এবার এফ এর মান তো আর বাড়তে পারে না, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক যেটা হচ্ছে স্থিত ঘর্ষণ, যে সর্বাধিক মান হচ্ছে সীমাস্থ ঘর্ষণ, মানে আর বাড়তে পারে না। তার মানে কি এই কিউ আর চেঞ্জ হবে না। তো ঘর্ষণ বল কত, এখান থেকে এতটা অবধি হতে পারে, তার বেশি হতে পারে না। তার মানে এই কোণটাও তোমার হচ্ছে এই উপর থেকে যদি দেখো, তাহলে থিটা হচ্ছিল এইখানে, তাহলে ম্যাক্সিমাম কিন্তু এতটাই বাড়তে পারে, এইটাই হচ্ছে ল্যামডা।
এই ল্যামডাটাকেই বলা হয় ঘর্ষণ কোণ। ল্যামডাটাকে বলা হয় ঘর্ষণ কোণ। বোঝা গেল? ঘর্ষণ কোণ হচ্ছে যে তুমি যদি লম্ব প্রতিক্রিয়া এনকে যদি ড্র করো আর সীমাস্থ ঘর্ষণ এফের সর্বাধিক মানকে যদি ড্র করো এইভাবে, তাদের যে লব্ধি প্রতিক্রিয়া মানে হচ্ছে এরা যে আয়তক্ষেত্র তৈরি করবে তাদের যে কর্ণ, এই হচ্ছে কর্ণ, এই হচ্ছে তাদের লব্ধি প্রতিক্রিয়া। এই লব্ধি প্রতিক্রিয়া অভিলম্বের সাথে যে কোণ করে সেটাই হচ্ছে অভিলম্ব বা লম্ব প্রতিক্রিয়ার সাথে যে কোণ করে সেটাই হচ্ছে ঘর্ষণ কোণ। তাহলে ঘর্ষণ কোণ বোঝা গেল। ঘর্ষণ কোণ বলছে যে যদি দুটি তল সংস্পর্শে থাকে তাহলে তল দুটির মধ্যে যে সীমাস্থ ঘর্ষণ এটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ এফ, আর লম্ব বলের এই দুটি বলের যদি লব্ধি হয় কিউ, এই লম্ব বলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে এটা হচ্ছে ল্যামডা, সেটাই হচ্ছে ঘর্ষণ কোণ। এই হচ্ছে ঘর্ষণ কোণ। এবার যদি আমি দেখি যে এটাকে যদি আমি তোমার হচ্ছে ম্যাথামেটিক্যালি যদি দেখি, তুমি দেখবে তাহলে এটা যদি আবার ড্র করি, এই হচ্ছে তোমার এন ছিল, এই তোমার এফ ছিল, এই তোমার কিউ ছিল, এটা তোমার ল্যামডা। তাহলে এটা যদি জুড়ি এভাবে, তাহলে দেখো যে এই ত্রিভুজ থেকে তুমি কি পাচ্ছ, তোমার হচ্ছে এই ত্রিভুজ থেকে তুমি কি পাচ্ছ, এই ত্রিভুজ থেকে আমি লিখতে পারি যে যে তোমার হচ্ছে এই ভ্যালুটা, এই এন এর মান হচ্ছে কত, কস ল্যামডা। এন এর ভ্যালু হচ্ছে কিউ কস ল্যামডা। কারণ হচ্ছে এইটা থেকে এতটা হচ্ছে তোমার, ধরো আমি বলে দিলাম একটা, এটা হচ্ছে তোমার ভূমি, যেটা এফ, এটা হচ্ছে এফ এর মান, এটা হচ্ছে এন এর মান এতটা, আর এটা হচ্ছে তোমার কিউ এর মান। তাহলে পরে দেখো যে কস ল্যামডা সমান কত হবে, কস ল্যামডা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে তোমার এন বাই অতিভুজ হচ্ছে কত, কিউ। তার মানে হচ্ছে তোমার হচ্ছে এন সমান হচ্ছে কিউ কস ল্যামডা তুমি লিখতে পারো। আবার তুমি যদি সাইন ল্যামডা বার করো, সাইন ল্যামডা, তাহলে দেখতে হবে সাইন মানে কি, লম্ব হচ্ছে এফ বাই অতিভুজ হচ্ছে কিউ, তাহলে এফ বাই কিউ, তাহলে এফ সমান হচ্ছে কিউ সাইন ল্যামডা। তাহলে এন সমান পেলে কিউ কস ল্যামডা, এফ সমান কিউ সাইন ল্যামডা। এবার এই দুটোকে যদি ভাগ করে দাও, তুমি যা দাও মিউ সমান কত, ঘর্ষণ গুণাঙ্ক সমান কত হয়, ঘর্ষণ গুণাঙ্ক সমান হচ্ছে এফ বাই এন, সীমাস্থ ঘর্ষণ বাই লম্ব বল। তার মানে এটা যদি বসিয়ে দাও তাহলে এফ সমান কত পেলে, কিউ সাইন ল্যামডা, আর এন সমান কী পেলে, কিউ কস ল্যামডা। তার মানে হচ্ছে যে এটা কেটে গেল, তার মানে হচ্ছে ট্যান ল্যামডা, তাহলে মিউ সমান হচ্ছে ট্যান ল্যামডা। তাহলে তোমার হচ্ছে ট্যান ল্যামডা মানে কি, ল্যামডা হচ্ছে ঘর্ষণ কোণ, তার যে ট্যানজেন্ট সেটা হচ্ছে তোমার এই স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ গুণাঙ্কের সাথে সমান। আর তুমি যদি এবার যদি এই কিউ এর মান কত সেটা বার করো, তাহলে তোমাকে কী করতে হবে, এই দুটোকে স্কোয়ার করে যোগ করতে হবে। মানে যে এটাকে যদি স্কোয়ার করো তাহলে এন স্কোয়ার কিউ স্কোয়ার কস স্কোয়ার, আর এটা হচ্ছে এফ স্কোয়ার কিউ স্কোয়ার সাইন স্কোয়ার, যোগ করে দাও তাহলে কী পাবে, এন স্কোয়ার প্লাস এফ স্কোয়ার পাবে, আর এদিকে পাবে কিউ স্কোয়ার, কমন নিলে কস স্কোয়ার ল্যামডা প্লাস সাইন স্কোয়ার ল্যামডা, আর কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান কত হয়, অন হয়। তার মানে কিউ স্কোয়ার সমান হচ্ছে এন স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। আবার এফ সমান কি আমি বলতে পারি, এফ সমান আমরা জানি এফ সমান হচ্ছে মিউ এন। তাহলে এটা যদি বসিয়ে দাও তাহলে কিউ স্কোয়ার সমান কী পাওয়া যাবো, এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মিউ স্কোয়ার। তাহলে এখান থেকে এন যদি কমন নিই তাহলে কিউ সমান পাবো এন √1 প্লাস মিউ স্কোয়ার। তাহলে এই হচ্ছে তোমার লব্ধি প্রতিক্রিয়া বলের মান, কিউ সমান হচ্ছে এন √1 প্লাস মিউ স্কোয়ার, আর অ্যাঙ্গেল কত, ট্যান ল্যামডা সমান হচ্ছে ঘর্ষণ গুণাঙ্কের সাথে সমান। এই হচ্ছে তোমার ঘর্ষণ কোণ। এবার আসছি ঘর্ষণ শঙ্কু। তাহলে দেখো যে তুমি যদি ধরো এই দিকে এফ বল প্রয়োগ করো, তোমার মিউ কোন দিকে, এফ, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, পেছন দিকে। তাহলে লব্ধি বল হচ্ছে এই তোমার এন, তাহলে কিউ কোন দিকে কাজ করবে, এই দিকে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ল্যামডা। এবার তুমি যদি ধরো এফটা যদি ধরো উল্টো দিকে কাজ করাচ্ছ, এই দিকে তোমার হচ্ছে এফ কাজ করছে, তাহলে স্মল এফ কোন দিকে কাজ করবে, এইদিকে। তারপরে এদিকে তো এন তো উপর দিকে কাজ করবে, তাহলে তখন কিউ কোন দিকে হবে, এইদিকে, এইটা হবে তোমার ল্যামডা। তাহলে দেখতে পাচ্ছ, এবার তুমি যদি এফটাকে এইভাবে ঘুরিয়ে এইভাবে ঘোরাতে থাকো,
তাহলে এফটাও এই স্মল এফটাও কোন দিকে কাজ করবে, একবার এইদিকে হবে, তারপর ওইদিকে হবে, তারপর ওইদিকে হবে, তারপর এইদিকে হবে। মানে তোমার হচ্ছে যেদিকে তুমি এই দিকে যদি এফ কাজ করো তার উল্টো দিকে হবে এফ। এবার তুমি যে কোনো দিকে এইভাবে ঘোরাতে পারো, তাই না? কিন্তু তোমার যে কিউ ভ্যালুটা, আমি যদি ধরো তোমার যে কিউ ভ্যালু মানে তোমার যে এই কিউটা কী হবে, এইটা তোমার যেদিকে ঘোরাও এই কিউটাও কিন্তু ঘুরতে থাকবে এইভাবে, তাই না? এই যে ঘুরছে, ঘুরে কি করবে, একটা শঙ্কু তৈরি করবে। মানে তোমার হচ্ছে এই যে এটা ধরো এন ছিল, এটা তোমার ধরো এফ ছিল, তাহলে এইটা ছিল তোমার কিউ, এটা ছিল ল্যামডা, তাহলে এইটা কি করবে, ঘুরতে পারে যদি তুমি এফটা ঘোরাও। তাহলে এই যে ঘুরছে তাহলে কি করছে, একটা শঙ্কু তৈরি করছে। এইটাকেই বলা হচ্ছে ঘর্ষণ শঙ্কু, এটাকে বলা হচ্ছে ঘর্ষণ শঙ্কু। শুধু যদি এফ যদি একদিকেই কাজ করে তাহলে স্মল এফ কাজ করবে এইদিকে, এদিকে হচ্ছে ক্যাপিটাল এফ। তাহলে এই যে একদিকেই তাহলে কি করবে, একদিকেই তাহলে কিউ থাকবে এনের সাথে ল্যামডা কোণ করে। কিন্তু যদি তুমি যদি এফটাকে যে কোনো দিকে ঘোরাও তাহলে এফটাও ঘুরবে, তারপরে এই কিউটাও ঘুরবে, একটা শঙ্কু তৈরি করবে এভাবে। তাহলে এই শঙ্কুটাকে বলা হচ্ছে ঘর্ষণ শঙ্কু। এই ঘর্ষণ শঙ্কুর যে ঘর্ষণ শঙ্কুর তাহলে শীর্ষবিন্দু কী হবে, এই শীর্ষবিন্দু হচ্ছে ওই বস্তু আর স্পর্শতলের মানে স্পর্শবিন্দু। এই বস্তু ও তলের স্পর্শবিন্দু হচ্ছে এই শঙ্কুর, এটাকে বলা হয় যে ভর্টেক্স বা তোমার হচ্ছে শীর্ষবিন্দু, বাংলাতে বলা হয় শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। আর তোমার যে এই অক্ষ, শঙ্কুর অক্ষটা হচ্ছে তোমার যে লম্ব বল বরাবর, আর যে অর্ধশিরক্ষণ এই যে ল্যামডা, অর্ধশিরক্ষণ হচ্ছে ল্যামডা মানে হচ্ছে ঘর্ষণ কোণ। এই হচ্ছে তোমার ছবিতে দেখলে বুঝতে পারবে, এই হচ্ছে তোমার এইচ ছিল, এইদিকে ছিল এফ, এদিকে হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে তোমার শীর্ষবিন্দু এই শঙ্কুর, সেটা হচ্ছে তোমার বস্তু আর তলের মানে সংস্পর্শ যেখানে হচ্ছে বা হচ্ছে স্পর্শবিন্দু। আর এই তোমার যে এই শঙ্কুর যে অক্ষ সেটা হচ্ছে তোমার এই রিয়াকশান বা আর এন বরাবর, যেটা আমি এখানে বলছি এন বরাবর। আর এই যে অর্ধ শিরক্ষণ বলা হয় শঙ্কুর, সেটা হচ্ছে তোমার ঘর্ষণ কোণ। বোঝা গেল? এবার আসছি স্থিতিকোণ বা বিরাম কোণ, ইংরেজিতে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ। আমরা তো নর্মালি কী ব্যবহার করি, আমরা নর্মাল সোজা যাওয়ার জন্য কি যে সমান্তরাল প্লেন বরাবর আমরা যাই। কিন্তু কোনো কোনো সময় আমাদের কি হয় যে না, আমাদের নততল ব্যবহারের প্রয়োজন পড়তে পারে। নততল মানে হচ্ছে ইনক্লাইন প্লেন, মানে যে তল নত, মানে আমরা এমনি নর্মালি কী হয় যে সোজা তল ব্যবহার করি সোজা যাওয়ার জন্য। কিন্তু যদি তলটাকে যদি বাঁকা নয়, ধরো এরকম একটা তল ছিল, এটা যদি বাঁকায় এইভাবে, তাহলে এটা কি হলো, একটা নতি পেয়ে গেলাম, তার একটা মানে একটা কোণে আনত। তা সেই জন্য এই তলটাকে বলা হয় নত তল, বা ইংরেজিতে বলা হয় ইনক্লাইন প্লেন, মানে প্লেন বাট ইনক্লাইন মানে হচ্ছে একটা কোণে আনত, সেটা হচ্ছে ইনক্লাইন প্লেন। এবার আমাদের দৈনন্দিন জীবনে দেখবে আমরা নততল প্রচুর ব্যবহার করি বিভিন্ন কাজে। যেমন ধরো কোথা থেকে কোথাও একটা মালপত্র তুলতে হবে, একটা নিচ থেকে একটু উপরে মালপত্র তুলতে গেলে তাহলে তোমরা কি করবে, এই বস্তুটাকে এইভাবে তুলতে হবে। এটা তোমরা যদি দেখো যে তোমরা খুব ভালো করে দেখতে পাবে যে গ্রামের দিকে যখন ধান তুলতে আসে তখন দেখবে যে ট্রাকের সাথে একটা নততল বসিয়ে দেওয়া হয়, দিয়ে আমরা ওই ধানের বস্তাগুলোকে তুলে দেয়। তো সেটা হচ্ছে একটা নততল। আবার ধরো পাহাড়ি রাস্তাতে তুমি দেখবে তলগুলো কিন্তু অনুভূমিক নয়, তলগুলো কিন্তু একটা ঢালু থাকে। তো সেই ক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু এক ধরনের নততল। তাহলে এই সব নততলের ক্ষেত্রে যখন আমরা বস্তু তুলছি বা যাতায়াত করছি, গাড়ি নিয়ে চলছি, তখন কিন্তু আমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেখানে কি কাজ করে এবং কিভাবে কতটা স্পিড যেতে পারে, কতটা ত্বরণ হবে, সেই সব জিনিসগুলো জানার জন্য আমাদের এই নততলের ব্যাপারে আমাকে ভালো করে পড়তে হবে। তো একটা যদি সিম্পল আমি নততল আঁকি, সেটা হচ্ছে এরকম, যে ধরো একটা নততল এরকম আছে, এই হচ্ছে তোমার নততল। এবার নততলের একটা জিনিসই থাকে, সেটা হচ্ছে থিটা, কত কোণে আনত। সেই থিটা হচ্ছে একটা মানে নতি কোণ, যেটাকে আমরা বলি নতি কোণ। থিটা হচ্ছে নতি কোণ, মানে হচ্ছে কত কোণে সেটা আনত। আর একটা হাইট থাকে, উচ্চতা, এবার সেটা সবসময় বলা হয় না। আর একটা থাকে এই যে কতটা হচ্ছে ওর মানে ভূমি বরাবর কতটা অবধি আছে।
এবার এইগুলো অতটা ইম্পর্টেন্ট নাই, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওর থিটা, মানে কত কোণে আনত। সেটা হচ্ছে যদি থিটা যদি কম হয়, তো ধরো এটা হচ্ছে অনুভূমিক, তাহলে থিটা হচ্ছে কম হলে এটা হচ্ছে থিটা 1 ধরলাম, এটা ধরো খুব 15 ডিগ্রি 20 ডিগ্রি, এটা যদি হয় তাহলে তোমার উঠতে দেখবে খুব সুবিধা হবে, খুবই সুবিধা হবে। আবার যদি তোমার থিটা যদি বেশি হয় তাহলে কিন্তু উঠতে কষ্ট হবে বেশি, তাই না? নততলে তাহলে থিটার ওপর ডিপেন্ড করছে যে মানে তুমি কত সহজে যেতে পারবে না যেতে পারবে না, তাই না? এবার সর্বদা আমাদেরকে এমন একটা কোণে রাখতে হয় যাতে আমরা ইজিলি যেতে পারি, আবার আমাদের তাড়াতাড়িও যতটা উচ্চতা যাওয়ার দরকার ছিল সেটাও যেতে পারি, তো সেইভাবে আমরা নততলটা রাখার চেষ্টা করি। এবার তাহলে যদি আমাদের ধরো একটা নততল আছে এরকম, তাহলে এইটা হচ্ছে তোমার নততল, এই হচ্ছে তোমার নততল। এই নততলের উপর আমি কি করবো, এই যে একটা যদি বস্তু রাখি, ধরো একটা বস্তু ব্লক যেটা আছে বস্তু রাখি, তাহলে দেখো এই নততল বরাবর তাহলে একটা কি বস্তুটা তল পেয়ে গেল, স্পর্শতল রয়েছে নততল বরাবর। এবার এখানে কি কাজ করবে, তাহলে এই যে তোমার হচ্ছে যে বস্তু আছে তার ওজন কোন দিকে কাজ করবে, সর্বদা নিচের দিকে কাজ করবে, এই বরাবর। এইটা হচ্ছে ডব্লিউ মানে হচ্ছে এমজি। আর রিয়াকশান ফোর্সটা কিন্তু কোন দিকে হবে, যে নততল রিয়াকশান ফোর্সটা কোন দিকে দেবে, পুরো উপরের দিকে, মানে নততলের সাথে উপরের দিকে, মানে এই বরাবর। এইটা হচ্ছে তোমার এন, বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমার এন, যেটা হচ্ছে নততল দিচ্ছে। তাহলে এই যে এনের পুরো বিপরীত দিকে কি কাজ করছে, এটা যদি থিটা হয় তাহলে এটা হবে তোমার থিটা, তাহলে এইটা হবে ডব্লিউ কস থিটা। তোমাকে কি করতে হবে, এই যে ডব্লিউটাকে ভেঙে নিতে হবে দুটি উপাংশে, একটা হচ্ছে নততল বরাবর, এটা হচ্ছে তোমার নততল বরাবর, নততল বরাবর এর হবে ডব্লিউ সাইন থিটা, আর যেটা হচ্ছে নততলের অভিলম্ব বরাবর সেটা হচ্ছে ডব্লিউ কস থিটা। তাহলে এন আর ডব্লিউ কস থিটা পুরোপুরি বিপরীত দিকে কাজ করবে। আর যখন এই বস্তুটা বা ব্লকটা যখন ধরো স্থির অবস্থায় আছে, তখন কি হবে, একটা মানে যদি গতিশীল হওয়ার চেষ্টা করেও এই যে ডব্লিউ সাইন থিটা বলটা আছে সেটা কি করবে, যেহেতু ওজনটা নিচের দিকে কাজ করছে, তার কম্পোনেন্ট হচ্ছে ডব্লিউ সাইন থিটা, সেটা এই বস্তুটাকে নিচের দিকে নামানোর চেষ্টা করবে, কারণ সেটা হচ্ছে নিচের দিকে কাজ করছে, অনুভূমিক বরাবর, নততলের অনুভূমিক বরাবর নিচের দিকে কাজ করছে। তাহলে এই বলটা, এটা একটা বল, তাহলে বল সবসময় কি করে, ওকে মুভ করানোর চেষ্টা করে, তাহলে এই বলটা কি করবে, এই বস্তুটাকে নিচের দিকে নামানোর চেষ্টা করবে। আর সঙ্গে সঙ্গে কী হবে, সঙ্গে সঙ্গে একটা বল এই পেছন দিকে কি কাজ করবে, ঘর্ষণ বল কাজ করবে, এই পেছন দিকে ঘর্ষণ বল কাজ করবে। তাহলে বস্তুটাকে যদি আমি এইভাবে ড্র করি, তাহলে যদি বস্তুটাকে একটা পয়েন্ট ভাবি, তাহলে কী কী বল কাজ করছে, একটা হচ্ছে ডব্লিউ কাজ করবে নিচের দিকে, আর এই নততল বরাবর কাজ করছে এটা হচ্ছে ডব্লিউ সাইন থিটা, আর এই বরাবর কাজ করছে ডব্লিউ কস থিটা, এই বরাবর কাজ করছে এফ, আর এই বরাবর কাজ করছে এন। তাহলে দেখো এখান থেকে তুমি কি পাচ্ছ, যে এফ সমান হচ্ছে এফ আর ডব্লিউ সাইন থিটা হচ্ছে তোমার হচ্ছে যদি বস্তুটি ঠিক মানে গতিশীল হবে তখন, মানে সাম্যাবস্থাতে আছে, তাহলে যখন সাম্যাবস্থায় থাকছে, সাম্যাবস্থায় যদি থাকে, তাহলে তোমার এই যে পেছনের দিকের বল সেটা হবে সামনের দিকের বলের সাথে সমান হবে, তাহলে এফ সমান হচ্ছে ডব্লিউ সাইন থিটা হয়ে যাবে। আর উপরের দিকে যে বল কাজ করছে এর, সেটা হচ্ছে নিচের দিকে বলের সাথে সমান হবে, তাহলে এন সমান হচ্ছে ডব্লিউ কস থিটা। এবার তুমি জানো যে এন, আমরা মিউ সমান কি জানি, যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক সমান কি এফ বাই এন, মানে হচ্ছে তোমার যে ঘর্ষণ বল বাই হচ্ছে লম্ব বল, তাহলে এফ সমান হচ্ছে ডব্লিউ সাইন থিটা, আর এন সমান হচ্ছে ডব্লিউ কস থিটা, তাহলে এটা হচ্ছে তোমার ট্যান থিটা, তাহলে এন সমান হচ্ছে মিউ সমান হচ্ছে ট্যান থিটা। এই এফটা হচ্ছে তোমার সীমাস্থ ঘর্ষণ, সীমাস্থ ঘর্ষণ মানে হচ্ছে যখন তোমার ওই বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হবে, তার আগে কিন্তু কি হবে, তার আগে কিন্তু বস্তুটা স্থির থাকবে, কারণ তখন ঘর্ষণ বল অনেক, মানে ঘর্ষণ বল তোমার হচ্ছে প্রযুক্ত বলকেও প্রশমিত করতে পারবে, প্রতিমিত করতে পারবে, সেই জন্য। কিন্তু যদি তোমার হচ্ছে সেটা যদি যখন এই ঘর্ষণ বল এফ কী হবে, যদি সীমাস্থ ঘর্ষণ হয়ে যায়, তখন কী হবে, বস্তুটা মানে গতিশীল হবার উপক্রম হবে, তখন যে সাম্যাবস্থা, তখন সেই ক্ষেত্রে আমি পাচ্ছি মিউ সমান ট্যান থিটা। তার মানে এই থিটাটা কি ছিল, থিটা ছিল নততলের নতিকোণ, নততলের নতিকোণ। তাহলে থিটা হচ্ছে নততলের নতিকোণ, আর মিউ হচ্ছে কি ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক।
তাহলে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে এই নততলের নতিকোণের ট্যানজেন্ট। থিটা হচ্ছে নততলের নতিকোণের ট্যানজেন্ট, মিউ সমান হচ্ছে ট্যান থিটা। তাহলে হচ্ছে কি এই যে মানে থিটার ভ্যালু, মানে যখন তোমার সীমাস্থ ঘর্ষণ হচ্ছে তখন তুমি পাচ্ছ মিউ ইকুয়ালস টু ট্যান থিটা। তার মানে এবার যদি ধরো তোমার যদি এই থিটা যদি কম হয়, মানে যদি ওই মানে তোমার যদি এই থিটাটা যদি অনেক কম হয় তাহলে বস্তুটা কিন্তু স্থির থাকবে, তখন কিন্তু সীমাস্থ ঘর্ষণ আমি পাচ্ছি না, তাহলে বস্তুটা স্থির থাকবে। আবার যদি নততলের নতিকোণ যদি এমন হয় যে এই থিটার থেকে বেশি হয়ে যায় এরকম, তাহলে বস্তু রাখা মাত্রই সেটা পড়তে শুরু করবে, কারণ হচ্ছে তখন সীমাস্থ ঘর্ষণের বেশি তোমার মানে তখন আর সীমাস্থ ঘর্ষণ মানে যে ঘর্ষণের মানে যেটা সর্বোচ্চ মান সেটা দিলেও এই বস্তুটাকে মানে রুখতে পারবে না, মানে ওটাকে থামাতে পারবে না, ও বস্তুটা নিচের দিকে পড়বে। তখন কি হবে, তখন আর কোনো মানে স্থিত ঘর্ষণ কাজ করবে না, তখন চল ঘর্ষণ কাজ করবে। তাহলে এই একটা থিটার একটা কি আছে, একটা একটা সর্বাধিক মান আছে যতদূর পর্যন্ত তুমি বস্তুটাকে থামিয়ে রাখতে পারো, বস্তুটাকে ওই নততলের উপর সাম্যাবস্থায় রাখতে পারো। ওই যে থিটা, যে নততলের নতিকোণের একটা থিটা, যার জন্য তুমি বস্তুটাকে সাম্যাবস্থায় রাখতে পারো, সেটাকেই বলা হয় স্থিতিকোণ বা বিরাম কোণ। স্থিতিকোণ বা বিরাম কোণ, স্থিতিকোণ বা বিরাম কোণ। তাহলে নততলের যে কোণের জন্য, যে নততলের যে নতিকোণের যে সর্বোচ্চ মানের জন্য তুমি কোনো নততলের উপর কোনো বস্তু রাখলে এবং সে নিজের ওজনের ক্রিয়ায় নিচের দিকে গতিশীল হওয়ার উপক্রম হয়, মানে হচ্ছে বস্তুটা কিন্তু উপক্রম করছে হওয়ার নিচের দিকে যাওয়ার, কিন্তু তবুও সাম্যাবস্থায় আছে, তখন সেই ম্যাক্সিমাম বা সর্বাধিক মান, মানে সর্বাধিক মান যেটা হচ্ছে নতিকোণের, সেটাই হচ্ছে স্থিতিকোণ বা বিরাম কোণ। এবং সেই স্থিতিকোণ বা বিরাম কোণের যে ট্যানজেন্ট সেটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্কের সাথে সমান। তাহলে মিউ সমান হচ্ছে ট্যান থিটা আমি পাচ্ছি, যখন থিটা হচ্ছে আমার নতিকোণকে আমরা বলছি বিরাম কোণ বা স্থিতিকোণ। বোঝা গেল ব্যাপারটা? এবার ধরো যদি এই নততল যদি মসৃণ হয় তাহলে কি হয়ে যাবে, মিউ সমান হচ্ছে 0 পেয়ে যাবো। তাহলে ট্যান থিটা কত হবে, ট্যান থিটা সমান 0 হবে, মানে থিটা সমান 0। মানে হচ্ছে তুমি থিটা যদি 0 হয় মানে তোমার হচ্ছে অনুভূমিক প্লেন বা অনুভূমিক তল, তাহলে অনুভূমিক তলের ক্ষেত্রেই একমাত্র মানে মসৃণ হলে তুমি মানে কোনো বস্তুকে স্থির রাখতে পারবে। তার বেশি হয়ে গেলে হালকা যদি অ্যাঙ্গেল করে দাও বস্তু নিজে নিজে পড়ে যাবে, কারণ তলটা তো মসৃণ, কারণ মিউ কোনো ঘর্ষণ বল কাজ করছে না, মানে উপরের দিকে ডব্লিউ সাইন থিটাকে প্রশমিত করার জন্য কোনো ঘর্ষণ বল কাজ করছে না, এফ তো 0 হয়ে যাবে, ঘর্ষণ বল নেই, মিউ 0। তাহলে এই ডব্লিউ সাইন থিটার জন্য কী হবে, বস্তুটা নিচের দিকে নামতে থাকবে। বোঝা গেল? এবার যদি ধরো তাহলে আবার আমি আগে কি পেয়েছিলাম, মিউ সমান আমি ট্যান ল্যামডা পেয়েছিলাম, যে ল্যামডা যদি আমার হচ্ছে ঘর্ষণ কোণ হয় তাহলে মিউ সমান ট্যান ল্যামডা, আর এখান থেকে পাচ্ছি মিউ সমান ট্যান থিটা, মানে হচ্ছে মিউ সমান ট্যান থিটা, তার মানে হচ্ছে ল্যামডা সমান হচ্ছে থিটা, ল্যামডা সমান হচ্ছে থিটা। ল্যামডা ছিল ঘর্ষণ কোণ, থিটা হচ্ছে স্থিতিকোণ বা বিরাম কোণ নততলে। তাহলে এই থিটাটা তাহলে এই ঘর্ষণ কোণের সাথে সমান। তাহলে দেখো যে নততলের ক্ষেত্রে আমি পাচ্ছি থিটা সমান ল্যামডা, কিন্তু সমতলের ক্ষেত্রে তো বিরাম কোণের কোনো প্রশ্ন আসে না, তো তখন ট্যান ল্যামডা, মিউ সমান ট্যান ল্যামডা। বোঝা গেল? এবার আসছি যে নততলের উপরে রাখা বস্তুর সাম্য। এবার ধরো তোমার কাছে একটা বস্তু এরকমভাবে নততল রাখা আছে এবং তার একটা থিটা আছে। এই থিটা হচ্ছে এই যে নতিকোণ, সেটা হচ্ছে ধরো তোমার যে বিরাম কোণ বা স্থিতিকোণ তার থেকে বেশি। তাহলে এটা যদি ধরো একটা থিটা হয়, আমি যদি ধরো বিরাম কোণ বা স্থিতিকোণকে ধরো আমি বলে নিলাম যে বললাম ধরো কিছু একটা যে বি, ধরো থিটা বি, থিটা বি হচ্ছে ধরো বিরাম কোণ বা স্থিতিকোণ। তাহলে থিটা যদি গ্রেটার দেন থিটা বি হয়, তার মানে হচ্ছে যে বস্তুটা এইখানে যদি একটা বস্তু রাখি, বস্তুটা আর স্থির থাকবে না, নিচের দিকে পড়তে থাকবে, তাহলে বস্তু সাম্যাবস্থায় থাকবে না। আর থিটা যদি থিটা বি থেকে কম হয় তাহলে বস্তুটা স্থির থাকবে, গতিশীল হবে না। শুধুমাত্র থিটা যখন থিটা বির সাথে সমান হবে তখন বস্তুটা কী হবে, সাম্যাবস্থায় থাকবে ঠিকই, কিন্তু গতিশীল হওয়ার উপক্রম করবে, তাহলে গতিশীল হওয়ার চেষ্টা করবে। এবার ধরো আমি একটা ব্লক নিলাম ভালো করে, যে একটা ব্লক নিলাম এই হচ্ছে তোমারই এটা একটা ব্লক আমি রেখে দিলাম। এবার ধরো বললাম এই থিটাটা নতিকোণটা হচ্ছে থিটা বির থেকে বেশি, মানে বিরাম কোণের থেকে বেশি, তার মানে বস্তু রাখলেই বস্তু পড়তে শুরু করবে, বস্তু
পড়তে শুরু করবে। এবার এক্ষেত্রে আমি কি করব না, প্রথমত আমি কি বল কাজ করছে সেটা দেখব, যে এটার দিকে এই দিকে হচ্ছে ডব্লিউ কাজ করছে, আর এটা যেহেতু থিটা, তো এই বরাবর যদি আমি দেখি যে এই অনুভূমিকের সাথে, যে নততলের অনুভূমিকের সাথে লম্বভাবে কী কাজ করছে, ডব্লিউ কস থিটা কাজ করবে, কারণ এটা থিটা। আর উপর দিকে কী কাজ করবে, লম্ব প্রতিক্রিয়া বল এন কাজ করবে। আর আমি একটা কি করব, যে যদি থিটা হচ্ছে থিটাবির থেকে বেশি হয়, তাহলে বস্তুটা রাখলেই তুমি পড়তে শুরু করবে। বস্তুটা যেন না পড়ে সেই জন্য কী করবে, একটা বল আমি ধরো প্রয়োগ করলাম কোন দিকে, যে এইটা তোমার ছিল নততলের অনুভূমিক, এর সাথে ধরো কোনো একটা কোণ করে, যে কোনো একটা কোণ করে এইভাবে তুমি হচ্ছে এফ একটা বল প্রয়োগ করলে, যাতে বস্তুটা আবার সাম্যাবস্থায় থাকে, মানে নিচের দিকে পড়ে না যায়, এবং এই কোণটা ধরো আলফা। তাহলে দেখো, তাহলে এই দিকে কাজ করবে কি, এদিকে কাজ করবে এফ কস আলফা, আর উপর দিকে কাজ করবে এফ সাইন আলফা। বোঝা গেল? আর একটা যেটা ভুলে গেছি, সেটা হচ্ছে এই দিক বরাবর কাজ করবে ডব্লিউ সাইন থিটা, কারণ ডব্লিউর মানে যেটা ওজন তার হচ্ছে দুটো অংশ, একটা হচ্ছে ডব্লিউ কস থিটা, যেটা হচ্ছে এই অনুভূমিকের সাথে উল্লম্ব বরাবর নিচের দিকে, আর একটা অনুভূমিক বরাবর এই নিচের দিকে কাজ করবে কি, ডব্লিউ সাইন থিটা। এবার দেখো, তাহলে এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে, যে যখন তুমি বল প্রয়োগ করছো কে সাম্যাবস্থায় রেখে আছো, এই সাম্যাবস্থায় রাখাকালীন তোমার এর পরের মধ্যে কী হতে পারে, যে হয় বস্তুটা হচ্ছে নিচের দিকে পড়তে পারে, বা বস্তুটা উপরের দিকে যেতে পারে, যে কোনো একটা দিকে হতে পারে, রাইট? তাই না? সাম্যাবস্থায় আছে কারণ তুমি বলটা দিয়েছো, বলটা এফ বলটা না দিলে তোমার এই ডব্লিউ সাইন্সটা ওকে নামিয়ে দিত। সেটা যদি না হয় সেই জন্য তুমি এফ কাজ করেছো, কিন্তু এফ কাজ করার ফলে সেটাকে সাম্যাবস্থায় রেখেছো, কিন্তু তার পরের মধ্যে কী হতে পারে, যে তার পরের মধ্যেও গতিশীল হবে কোন দিকে, হয় নিচের দিকে নামতে পারে বা উপরের দিকে নামতে পারে। এবার ধরো যে আমি কী করলাম, আমি ধরে নিলাম যে বস্তুটি ধরো নিচের দিকে ঠিক নামার মুখে, মানে বস্তুটা নিচের দিকে নামার দিকে বা পড়তে শুরু করবে, মানে ডব্লিউ সাইন থিটা যদি একটু বেশি হয় এই এফ মানে এফ কস আলফার থেকে, তাহলে পরে কী হবে, যে নিচের দিকে পড়তে শুরু করবে। এবং সেক্ষেত্রে আমি যদি ড্র করি তাহলে কী পাবো, যে আর একটা বল যখন নিচের দিকে পড়তে শুরু করবে তখন ঘর্ষণ বল চলে আসবে। এই ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, তোমার হচ্ছে পেছনের দিকে। তাহলে পেছনের দিকে কী কাজ করবে, স্মল এফ কাজ করবে। তার মানে পেছনের দিকে টোটাল বল কত, পেছনের দিকে টোটাল বল হচ্ছে তোমার এফ কস আলফা প্লাস এফ। এইটা হচ্ছে তোমার পেছনের দিকে ঘর্ষণ বল করছে এফ প্লাস আর এফ কস আলফা, আর সেইটা কার সাথে সমান হবে, এই ডব্লিউ সাইন থিটা সামনের দিকে যেটা কাজ করছে, তার ফলে বস্তু সাম্যাবস্থায় থাকবে। এবার আর উপরের দিকে কাজ করছে এন, আর একটা দেখো এফ সাইন আলফা চলে এসছে, যে কারণ হচ্ছে আমি বল প্রয়োগ করছি, তাহলে এন প্লাস এফ সাইন আলফা, এটা নিচের দিকে কাজ করছে ডব্লিউ কস থিটা, এর সাথে সমান হবে। তাহলে আমি পেলাম এফ কস আলফা প্লাস এফ সমান হচ্ছে ডব্লিউ সাইন থিটা, আর এন প্লাস এফ সাইন আলফা সমান হচ্ছে ডব্লিউ কস থিটা। এবার দেখো এফ সমান আমরা কি জানি, এফ সমান হচ্ছে মিউ এন। এবার এটা যদি বসিয়ে দিই তাহলে পাবো কি, এফ সমান হচ্ছে মিউ এন, এখানে বসালাম, প্লাস এফ কস আলফা সমান হচ্ছে ডব্লিউ সাইন থিটা, আর এন প্লাস এফ সাইন আলফা সমান হচ্ছে ডব্লিউ কস থিটা। এবার এটাকে আমি কী করলাম, মিউ দিয়ে গুণ করলাম, তাহলে মিউ এন প্লাস মিউ এফ প্লাস মিউ ডব্লিউ। এবার এই দুটো কী করলাম, বিয়োগ করে দিলাম, তাহলে দেখো এই মিউ এন কেটে গেল, আর এদিকে পেলাম এফ কমন নিলাম, তাহলে সাইন আলফা কস আলফা এফ ইন্টু কস আলফা মাইনাস মিউ সাইন আলফা সমান হচ্ছে, দেখো ডব্লিউ আবার কমন নাও, তাহলে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। তাহলে এফ সমান আমি কত পাবো, এফ সমান হচ্ছে আমার ডব্লিউ ইন্টু হচ্ছে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা বাই হচ্ছে কস আলফা মাইনাস মিউ সাইন আলফা। এবার তুমি জানো মিউ সমান হচ্ছে কি, তোমার ট্যান ল্যামডা, ল্যামডা সমান কি, ল্যামডা সমান হচ্ছে ঘর্ষণ কোণ। তাহলে এটা বসিয়ে দাও, তাহলে ডব্লিউ হচ্ছে ইন্টু, তাহলে সাইন থিটা মাইনাস মিউ হচ্ছে ট্যান ল্যামডা, ট্যান ল্যামডাকে আমি লিখবো সাইন ল্যামডা বাই কস ল্যামডা, এটা কস থিটা, আর নিচে হচ্ছে কস আলফা মাইনাস মিউকে লিখলাম ট্যান ল্যামডাকে সাইন ল্যামডা বাই কস ল্যামডা ইন্টু সাইন আলফা। এবার এটাকে যদি ভালো করে লেখো তাহলে এফ সমান পাবে, দেখো ডব্লিউ থেকে গেল, সাইন থিটা আর কস ল্যামডা উপরে চলে গেল, তাহলে সাইন থিটা কস ল্যামডা মাইনাস সাইন ল্যামডা কস থিটা, সাইন ল্যামডা কস থিটা,
আর কস ল্যামডা নিচে থাকলো, এইদিকেও আমি যদি নিচেও করি কস ল্যামডা কেটে যাবে আর কস ল্যামডা উপরে চলে যাবে, তাহলে কস আলফা কস ল্যামডা মাইনাস সাইন ল্যামডা সাইন আলফা। এবার তুমি যদি ত্রিকোণমিতির রুল জানো তাহলে জানবে যে এই সাইন থিটা কস ল্যামডা মাইনাস সাইন ল্যামডা কস থিটা মানে হচ্ছে সাইন থিটা মাইনাস ল্যামডা, সাইন থিটা মাইনাস ল্যামডা। আর এই কস আলফা কস ল্যামডা মাইনাস সাইন আলফা সাইন ল্যামডা মানে হচ্ছে কস আলফা প্লাস ল্যামডা, কস আলফা প্লাস ল্যামডা। এই তোমার হচ্ছে বল, তোমাকে এই পরিমাণ বল প্রয়োগ করতে হয় বস্তুকে সাম্যাবস্থায় নিয়ে আসার জন্য, এই পরিমাণ বলকে তোমাকে সাম্যাবস্থায় নিয়ে আসার জন্য লাগতে হবে যদি তুমি আলফা কোণে বলটাকে কাজ করাও। এবার ধরো আমি বললাম ন্যূনতম কত বল প্রয়োগ করতে হবে, তাহলে ন্যূনতম কত বল প্রয়োগ করার জন্য কি করতে হবে, তাহলে ন্যূনতম মানে তোমাকে এই এফের মান ন্যূনতম হতে গেলে এই যে ডান দিকে যে নিচের দিকে আছে এটাকে সব থেকে বেশি হতে পারে। তাহলে যদি ধরো এফ সমান হচ্ছে এক্স বাই ওয়াই হয়, তাহলে ওয়াইয়ের মান যত বেশি হবে এক্স বাই ওর মান তত কমবে, মানে ন্যূনতম হবে। তাহলে ওয়াইয়ের যে সর্বোচ্চ মানের জন্য এফের মান ন্যূনতম হবে। তাহলে এই ক্ষেত্রেও কস আলফা প্লাস ল্যামডার ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ মানের জন্য এফের ভ্যালু সর্বনিম্ন হবে। তাহলে কস আলফা প্লাস ল্যামডার সর্বনিম্ন মান কত, সর্বোচ্চ মান কত, তাহলে কসের সর্বোচ্চ মান আমি বলেছি +1, তাহলে এইটা মানে হচ্ছে কস 0 মানে হচ্ছে আলফা প্লাস ল্যামডা সমান 0, তাহলে আলফা সমান হচ্ছে মাইনাস ল্যামডা। তাহলে এফের মান সর্বোচ্চ হবে যখন আলফা হচ্ছে মাইনাস ল্যামডার সাথে সমান হবে, ল্যামডা হচ্ছে ঘর্ষণ কোণ, তাহলে মাইনাস ঘর্ষণ কোণের সাথে সমান হবে। আর এফের সর্বনিম্ন মান মানে ন্যূনতম কত বল প্রয়োগ করলে তুমি বস্তুটাকে সাম্যাবস্থায় রাখলে যাতে বস্তুটা নিচের দিকে পড়ার মানে নিচের দিকে নামার মানে উপক্রম করে কিন্তু সাম্যাবস্থায় থাকে। তাহলে এই এফ মিনটা হচ্ছে তোমার হচ্ছে এফ মিনটা কত হবে, তাহলে এই সাইন এই কস আলফা প্লাস ল্যামডা সমান 1 হয়ে গেল, মানে এখানে 1 বসিয়ে দাও, তাহলে এটা হচ্ছে ডব্লিউ সাইন থিটা মাইনাস ল্যামডা। এটা হচ্ছে তোমার মিনিমাম মানে ন্যূনতম বল তোমাকে প্রয়োগ করতে হবে যাতে করে বস্তুটা কি হয় নিচের দিকে ঠিক নামার মুখে থাকে কিন্তু তবুও সাম্যাবস্থায় থাকে। এবার হচ্ছে আর একটা হচ্ছে কেস হচ্ছে যদি ধরো বস্তুটা নততল বরাবর ওপরের দিকে ঠিক ওঠার মুখে, মানে যেহেতু আমি একটা বল প্রয়োগ করেছি তাহলে এই হচ্ছে তোমার নততল আর এই হচ্ছে তোমার বস্তু, তাহলে কি কি বল করছে, তাহলে এই দিকে হচ্ছে ডব্লিউ, এটা হচ্ছে ডব্লিউ, আর এইবারে হচ্ছে ডব্লিউ কস থিটা, কারণ হচ্ছে এটা থিটা তো এটাও থিটা, আর এটা তোমার এন উপরের দিকে কাজ করে। আর তুমি যেহেতু একটা বল এই দিক বরাবর এফ কাজ করছো তাহলে অনুভূমিকের সাথে আলফা কোণ করে, তাহলে এই দিকে হচ্ছে তোমার এফ কস আলফা আর এই দিক বরাবর হচ্ছে এফ সাইন আলফা। এবার তুমি যদি বলো যে এবার বস্তুটি নততল বরাবর, আর আচ্ছা আর একটা ছিল এই বরাবর হচ্ছে ডব্লিউ সাইন থিটা কাজ করবে নিচের দিকে, যেটা তোমাকে বস্তুটাকে নিচের দিকে নামানোর চেষ্টা করবে। কিন্তু তুমি যেহেতু এফটাকে রেখেছো তাহলে বলটা মানে এই এফ বলটা কী করবে, এই ডব্লিউ সাইন থিটাকে প্রশমিত করার চেষ্টা করবে এবং বস্তুটাকে সাম্যাবস্থায় রাখার চেষ্টা করবে। এবার এই মুহূর্তে বস্তুটা যদি ওপরের দিকে ঠিক ওঠার মুখে মানে এই এফ বল যদি দাও এবং ঠিক পরের মুহূর্তে যদি তোমার হচ্ছে এফ যদি মানে এই এফের যে উপাংশ এফ কস আলফা যদি বেশি হয়ে যায় ডব্লিউ সাইন থিটা থেকে, তাহলে কী হবে বস্তুটা ওপরের দিকে ওঠার চেষ্টা করবে। এই যেই ওপরের দিকে ওঠার চেষ্টা করবে তখন সঙ্গে সঙ্গে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে এফ। আগে কিন্তু যখন বস্তুটা নিচের দিকে নামার চেষ্টা করছিল তখন ঘর্ষণ বল কোন দিকে কাজ করছিল, উপরের দিকে কাজ করছিল। এখানে দেখো এটা আমি দেখেছি, দেখো ঘর্ষণ বল উপরের দিকে কাজ করছে, কিন্তু এক্ষেত্রে দেখো যখন বস্তুটা উপরের দিকে ওঠার চেষ্টা করবে তখন ঘর্ষণ বল তার উপরে বিপরীত দিকে মানে হচ্ছে নিচের দিকে কাজ করবে। তাহলে এক্ষেত্রে যদি তুমি দেখো তাহলে এক্ষেত্রে হচ্ছে এফ কস আলফা সমান কী লিখতে পারি, যে নিচের দিকে কত কাজ করছে, ডব্লিউ সাইন থিটা কাজ করছে, আর কি কাজ করছে, এফ কাজ করছে। তাহলে এটাকে লিখতে পারি, তাহলে এফ কস আলফা মাইনাস এফ সমান হচ্ছে ডব্লিউ সাইন থিটা, আর উপরের দিকে কাজ করছিল এন আর তার সাথে কাজ করেছিল এফ সাইন আলফা, সেটা হবে ডব্লিউ কস থিটার সাথে সমান। তাহলে দেখো এক্ষেত্রে আবার এফ সমান আমি জানি মিউ ইন্টু এন, তাহলে আমি বসিয়ে দিই, তাহলে এফ কস আলফা মাইনাস মিউ এন সমান হচ্ছে ডব্লিউ সাইন থিটা, আর এটাতে আমি মিউ গুণ করছি এটাতে, তাহলে পাচ্ছি মিউ এন এটা প্লাস, আর যে মিউ এফ সাইন আলফা সমান হচ্ছে মিউ ডব্লিউ কস থিটা। এবার এই দুটোকে কী করবো, যোগ করে দেবো, তাহলে এটা পাচ্ছি এই দুটোকে যদি যোগ করি তাহলে এফ কমন পাবো, তাহলে কস আলফা প্লাস মিউ সাইন আলফা সমান হচ্ছে এদিকে ডব্লিউ কমন পাবো, তাহলে সাইন থিটা প্লাস মিউ
কস থিটা। তাহলে এফ এর মান কত হবে? এফ সমান হচ্ছে তোমার ডব্লিউ ইন্টু হচ্ছে সাইন থিটা প্লাস মিউ কস থিটা বাই কস আলফা প্লাস মিউ সাইন আলফা। আবার মিউ সমান আমি কি জানি? ট্যান ল্যামডা। ট্যান ল্যামডাকে লিখতে পারি আমি সাইন ল্যামডা বাই কস ল্যামডা। তাহলে আগের মতো যদি আমি লিখি তাহলে ডব্লিউ মানে এমজি, তাহলে ডব্লিউ হচ্ছে সাইন থিটা। তাহলে মিউকে যদি সাইন কন ল্যামডা বা কস ল্যামডা লিখি তাহলে কস ল্যামডা উপরে চলে যাবে, তাহলে সাইন থিটা কস ল্যামডা এইভাবে চলে এলো। আর দেখতে তাহলে সাইন ল্যামডা পড়ে থাকলো আর কস থিটা পড়ে থাকলো। আর এক্ষেত্রেও তাই কস আলফার সাথে গুণ হবে কস ল্যামডা প্লাস মিউ এর জায়গায় লিখলাম আমি সাইন ল্যামডা, তাহলে সাইন ল্যামডা সাইন আলফা। তাহলে কস ল্যামডা উপরে চলে গেল আর যে কস ল্যামডা উপরে উপরে কেটে গেল। তাহলে এই হচ্ছে তোমার তাহলে ডব্লিউ। এবার দেখো সাইন থিটা কস ল্যামডা প্লাস সাইন ল্যামডা কস থিটা মানে হচ্ছে সাইন থিটা প্লাস ল্যামডা, আর নিচে হচ্ছে কস আলফা কস ল্যামডা প্লাস সাইন ল্যামডা সাইন আলফা সমান হচ্ছে কস আলফা মাইনাস ল্যামডা। তাহলে এই তোমার হচ্ছে বল, যেই বলটা দিয়ে তুমি বস্তুটাকে ওই নততলের উপর সাম্যাবস্থায় রাখবে এবং মানে বস্তুটা উপরের দিকে ওঠার মানে উপক্রম করবে। এবার যদি তুমি তাহলে বলে যে তাহলে ন্যূনতম কত বল দিতে হবে, তাহলে ন্যূনতম কত বল দিতে হবে সেটা হচ্ছে যে তোমার হচ্ছে তাহলে ন্যূনতম বলের জন্য এফ সমান হচ্ছে তোমার এটা পেয়ে গেলে যে ডব্লিউ সাইন থিটা প্লাস ল্যামডা বাই কস আলফা মাইনাস ল্যামডা। তাহলে এই ন্যূনতম কত বল প্রয়োগ করলে বস্তুটি উপরের দিকে ওঠার অতিক্রম করবে সেটা যদি বার করতে যাও তাহলে এফ মিনিমাম যদি করো তাহলে এইটার মান কস আলফা মাইনাস ল্যামডার মান সর্বাধিক হতে হবে, মানে এটার মান হচ্ছে 1 হতে হবে। তাহলে এফ মিনিমাম কত হবে? যে ডব্লিউ সাইন থিটা প্লাস ল্যামডা হয়ে যাবে, কারণ এটার মানে 1 হয়ে যাবে। আর এটা কখন 1 হবে? তাহলে কস আলফা মাইনাস ল্যামডা কখন 1 হবে? তাহলে কস 0 মানে 1, তাহলে যে আলফা মাইনাস ল্যামডা সমান 0 হবে, মানে আলফা সমান হচ্ছে ল্যামডা হবে। তার মানে যখন এই আলফা হচ্ছে কত কোণে তুমি ওই নততলের অনুভূমিকের সাথে কত কোণে তুমি এফ বল মানে এই বলটা প্রয়োগ করবে সেইটা হচ্ছে ওই ঘর্ষণ কোণের সাথে সমান হলেই তোমার হচ্ছে ন্যূনতম বল প্রয়োগ করলে বস্তুটি উপরের দিকে উঠবে। বোঝা গেল? এই হচ্ছে দুটো জিনিস ছিল যে বস্তুটি নততল বরাবর, একটা হচ্ছে উপরে ওঠার মুখে, তোমার হচ্ছে এই ফোর্সগুলো কত বলগুলো কোন দিকে কাজ করছে তোমাকে খুব ভালো করে মনে রাখতে পারবে, তবে তুমি বার করতে পারবে। আর একটা ছিল যখন নিচের দিকে পড়ার অভিমুখ করছে। তার দুটো জিনিস, একটা ছিল যে যখন তোমার নিচের দিকে ঠিক নামার মুখে তখন এফটা কাজ করবে, ঘর্ষণ বল উপরের দিকে কাজ করবে। আর হচ্ছে যে যখন হচ্ছে বস্তুটা ঠিক ওপরের দিকে ওঠার মুখে থাকবে তখন ঘর্ষণ বল নিচের দিকে কাজ করবে। এই দুটো জিনিস মনে রাখলেই তুমি এই জিনিসগুলো করতে পারবে। এবার আসছি যে নততলের উপরে রাখা বস্তুর ত্বরণ। ধরো একটা নততলের উপরে এইভাবে বস্তু রাখা আছে, তাহলে এই হচ্ছে তোমার নততল, তার নততলের একটা কোণ হচ্ছে নতিকোণ থিটা। এবার তুমি একটা বস্তুকে রেখে দিলে, এবার ধরো কোনো যদি ফোর্স বা বল বাইরে থেকে প্রযুক্ত না করো তাহলে তোমাকে বার করতে হবে। তাহলে এক্ষেত্রে কী হবে যে এটা তোমার হচ্ছে তাহলে এখান থেকে তোমার হচ্ছে ডব্লিউ কাজ করছিল, ধরো সেটা হচ্ছে এমজি, এই ডব্লিউ মানে এমজি, আর এটা থিটা হলে তাহলে এই বরাবর কাজ করছিল এন, আর এই বরাবর কাজ করছিল এমজি, এটা যেহেতু থিটা তাহলে এমজি কস থিটা, আর এর লম্ব উপাংশ হচ্ছে এইভাবে, এটা হচ্ছে এমজি সাইন থিটা। এবার যখনই বস্তুটাকে এইভাবে রেখে দেবে, যদি থিটা কোণটা হচ্ছে ওই নততলের বিরাম কোণ বা স্থিতিকোণের থেকে বেশি হয় তাহলে বস্তুটা নিচের দিকে পড়া শুরু করবে এই এমজি সাইন থিটার জন্য। তাহলে তাহলে যখনই বস্তুটা নিচের দিকে পড়বে তখন কী হবে? এফ কাজ করবে কোন দিকে? এই উল্টো দিকে। তাহলে এই হচ্ছে কাজ করবে এফ, এটা হচ্ছে মান হচ্ছে মিউ ইন্টু এন। তাহলে এক্ষেত্রে তাহলে আমি পাচ্ছি কি যে যদি বস্তুটা সাম্যাবস্থায় থাকো তাহলে এমজি সাইন থিটা সমান মিউ এন, যেটা আমরা ওই স্থিতিকোণ বার করার সময় বার করেছি। এবার এক্ষেত্রে কী হবে যে তাহলে এই বস্তুটা কি নিচের দিকে পড়বে কত ত্বরণে? ধরো এ ত্বরণে। তাহলে এই যে এম এ ভরগণিত ত্বরণ, এটা হবে লব্ধি বল নিচের দিকে যেহেতু ত্বরণ হবে তাহলে লব্ধি বল নিচের দিকে, সামনের দিকে লব্ধি বল বা নিচের দিকে লব্ধি বল। এটা হচ্ছে লব্ধি বল কত? এমজি সাইন থিটা কাজ করছে নিচের দিকে, আর ওপরের দিকে কত টান উপরের দিকে কত আছে সেটা বিয়োগ করে দেবো, তাহলে সেটা হচ্ছে এফ সমান হচ্ছে মিউ এন। তাহলে এম এ সমান পেলাম আমি এমজি সাইন থিটা মাইনাস মিউ এন। আবার এন সমান আমি পি পাচ্ছি এখান থেকে, এন সমান হচ্ছে দেখো এমজি কস থিটার সমান হবে, কারণ হচ্ছে উপরের দিকেও যাচ্ছে না নিচের দিকেও যাচ্ছে না, তাহলে এন সমান হচ্ছে এমজি কস থিটা। তাহলে আমি কি পেলাম? তাহলে এম এ সমান আমি লিখতে পারি, তাহলে এম এ সমান আমি লিখতে পারি এমজি সাইন থিটা
মাইনাস মিউ এন মানে হচ্ছে mg cos থিটা। তাহলে এখান থেকে পেলাম mg যদি কমন নাও তুমি পাবে সাইন থিটা মাইনাস মিউ cos থিটা। তাহলে এম এ সমান mgটা, তাহলে এ সমান কত কেটে দাও, তাহলে g ইন্টু হচ্ছে সাইন থিটা মাইনাস মিউ cos থিটা। এই হচ্ছে বস্তুর ত্বরণ যখন তুমি নততলের উপরে একটা বস্তুকে রেখে দেবে এবং একটা যদি ঘর্ষণ বল কাজ করে পেছনের দিকে, তাহলে পরে ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয়, এটা তোমার যদি গতিশীল হচ্ছে তাহলে এটা হবে তোমার চল ঘর্ষণ গুণাঙ্ক। চল ঘর্ষণ গুণাঙ্ক হয়ে যাচ্ছে। যখন গতিশীল তখন চল ঘর্ষণ গুণাঙ্ক, যখন স্থিতিশীল তখন স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এ সমান হচ্ছে জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এটা হচ্ছে তোমার নততলের উপরে কোনো রাখা বস্তুর ত্বরণ হবে যখন একটা ঘর্ষণ কাজ করবে মিউ। এবার ধরো যদি ঘর্ষণ কাজ না করে মিউ সমান 0 হয়, যদি তোমার আগের চ্যাপ্টারে দেখবে এরকম একটা অঙ্ক করেছিলাম যে তখন আমার মিউ 0 ছিল, তাহলে সেক্ষেত্রে এ সমান কত হয়ে যাবে, দেখো মিউ 0 বসিয়ে দাও, তাহলে এ সমান হবে জি সাইন থিটা। তাহলে শুধুমাত্র যদি কোনো মানে ঘর্ষণ যদি না কাজ করে মসৃণ হয়, তাহলে পরে এ সমান হবে জি সাইন থিটা, কারণ তখন শুধুমাত্র জি এর যে উপাংশ এদিকে যদি জি কাজ করে, এই দিকে হচ্ছে, আর এটা যদি থিটা হয় তাহলে এইদিকে কাজ করবে জি কস থিটা আর এদিকে জি সাইন থিটা। তাহলে এই জি সাইন থিটাই হচ্ছে ও ত্বরণ হয়ে যাবে। কিন্তু যখন তোমার হচ্ছে ঘর্ষণ থাকবে তখন হচ্ছে এ সমান হচ্ছে জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা হবে। এই হচ্ছে তোমাকে এই কিন্তু পরীক্ষা কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে দিতে পারে। এবার একটা অঙ্ক করে নেবো আমরা, যে ধরো একটা বস্তুকে একটি অমসৃণ তল বলে দেওয়া আছে। অমসৃণ তল মানেই ঘর্ষণ আছে। একটা জিনিস মনে রাখবে, মসৃণ মানে হচ্ছে কিন্তু ঘর্ষণ নেই, মসৃণ মানে মিউ ইকুয়াল টু 0 ধরতে হবে। আর যখনই অমসৃণ বলে দেবে, অমসৃণ বলে দিলে কিন্তু মিউ হচ্ছে তোমাকে ধরতে হবে। এবার সেখানে কোন মিউ, একটা হচ্ছে মিউ এস হয় যেটা হচ্ছে স্থিত ঘর্ষণ, আর হচ্ছে মিউ কে হয় কাইনেটিক ফ্রিকশন যেটা হচ্ছে চল ঘর্ষণ। তাহলে চল ঘর্ষণ গুণাঙ্ক, চল ঘর্ষণ, আর এটা হচ্ছে স্থিত ঘর্ষণ, স্থিত ঘর্ষণ। এবার মিউএস যখন ধরবে, যখন দেখবে বস্তুটা স্থিতিশীল আছে এবং গতিশীল হওয়ার চেষ্টা করছে তখন মিউএস, আর যখন বস্তুটা চলছে তখন চল ঘর্ষণ গুণাঙ্ক। তোমাকে এটা দেখতে হবে, বোঝা গেল? এবার কি বলছে দেখো, অঙ্কতে বলছে একটি বস্তুকে একটি অমসৃণ তলের উপর রাখা আছে, অনুভূমিকের সঙ্গে তলটি নতিকোণ বাড়াতে বাড়াতে, এবার তাহলে নতকোণ হচ্ছে এই, বলছে এই অনুভূমিকের সাথে তলটির নতিকোণ বাড়াতে বাড়াতে 30 ডিগ্রি করা হলো, এটা তোমার 30 ডিগ্রি, তাহলে থিটা হচ্ছে তোমার 30 ডিগ্রি করা হলো। এবার বলছে যে একটা বস্তু রাখা ছিল এবং নততলের নতিকোণ বাড়াতে বাড়াতে 30 ডিগ্রি করা হলো, এর ফলে বস্তুটি পিছলে পড়তে শুরু করে। তাহলে একটা বস্তু ছিল, বস্তুটি এবার পিছলে পড়তে শুরু করছে, মানে হচ্ছে যে এই অবস্থায় 30 ডিগ্রিতে যত হলো, 30 ডিগ্রি যেই নতিকোণ হলো তখনই বস্তুটা কী হলো, যে আর স্থির থাকতে পারছে না, গতিশীল হওয়ার চেষ্টা করছে। এটাই তো আমাদের যে বিরামকোণ বলছিলাম, বিরামকোণ তো এটাই, বিরামকোণ বা স্থিতিকোণ, যে নততলের যে কোণের জন্য, নততলের যে কোণের জন্য বস্তুটা সাম্যাবস্থায় থাকবে এবং এবং ঠিক সেই মুহূর্তে গতিশীল হওয়ার মুখে থাকবে। এর থেকে বেশি হয়ে গেলেই বস্তুটা পড়তে শুরু করবে, আর এর থেকে কম হলেই বস্তুটা পড়বে না, স্থির থাকবে। তাহলে নততলের বিরামকোণ বা স্থিতিকোণ মানে হচ্ছে যে কোণের জন্য, নততলের যে নতিকোণের জন্য বস্তুটা সাম্যাবস্থায় থাকবে এবং গতিশীল হওয়ার মুহূর্তে থাকবে, মানে আর একটু বেশি হলেই এই বস্তুটা নিচে গতিশীল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে তোমার, তাহলে থিটা দেওয়া আছে 30 ডিগ্রি, এইটাই তোমার হচ্ছে তোমার যে বিরামকোণ, বিরামকোণ। এবার বলছে যে পরবর্তী 4 সেকেন্ডে বস্তুটি তলবে 12 মিটার নেমে আসে। এবার বস্তুটা কী হলো, যেই 30 ডিগ্রি হয়ে গেল বস্তুটা এবার আস্তে আস্তে কী হলো, যে নামতে শুরু করলো এবং পরবর্তী 4 সেকেন্ডে টি সমান 4 সেকেন্ডে কত বস্তুটি কত, এর সমান হচ্ছে 12 মিটার গেল। তাহলে ডিসপ্লেসমেন্ট কত হলো 12 মিটার, টাইম হচ্ছে 4 সেকেন্ড। তাহলে বস্তুটি স্থির ছিল মানে ইউ সমান 0 আর টি সমান 4 সেকেন্ড, এর সমান 12 মিটার। এবার তাহলে বস্তু তলের মধ্যে কী কী চাইছে, একটা হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক চাইছে আর একটা চল ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে স্থিত ঘর্ষণ কখন পাবো, যখন ওই 30 ডিগ্রি করা হলো তখন বস্তুটা স্থির ছিল, তারপরে গতিশীল, মানে তখন যে ঘর্ষণ গুণাঙ্ক ছিল তখন হচ্ছে তোমার হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এবার তুমি জানো, তুমি বিরাম কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে তুমি জানো স্থিত ঘর্ষণ গুণাঙ্ক সমান হচ্ছে মিউ ট্যান থিটা, এটা তোমরা আগে করেছো। তাহলে মিউ সমান কত হবে, তাহলে মিউ এস মানে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বা স্ট্যাটিক ফ্রিকশন, এটা হবে ট্যান 30 থিটা হচ্ছে 30 মানে 30 ডিগ্রি, তাহলে এটা সমান হচ্ছে 1/√3, 1/√3। এবার এটার মানে হচ্ছে 1/√3, এটার মানে হচ্ছে 0.577,
ঠিক আছে, এইটা তোমার হচ্ছে স্থিত ঘর্ষণ। এরপরে কি হচ্ছে, বস্তুটা চলতে শুরু করলো, তাহলে চলতে শুরু করলে আমি বলেছি ত্বরণ কত হয়, তাহলে আমি এক্ষুনি বার করলাম যে জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, এটা হচ্ছে ত্বরণ হয়ে যায় যখন আমি একটা ফ্রিকশান আছে। এইটা হচ্ছে তোমার মিউ কে, যেটা হচ্ছে তোমার চল ঘর্ষণ গুণাঙ্ক। যখন বস্তু চলবে তখন যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা হচ্ছে চল ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে বস্তুতে এবার যদি আমার মিউ থাকে মানে ঘর্ষণ থাকে, তখন তোমার ত্বরণ কত হবে, এ ইন্টু এ, নততলের ক্ষেত্রে এ সমান জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। তাহলে এবার তোমাকে কি দেওয়া আছে, এস দেওয়া আছে, টি দেওয়া আছে, ইউ সমান 0। তাহলে তোমাকে কী বার করতে হবে, তোমাকে বার করতে হবে যে এই মিউ এর মান বার করতে হবে, মানে হচ্ছে এই এর মান বার করতে হবে, কারণ তুমি থিটা জানো, জি জানো, তার মানে কি এ বার করতে হবে, তাহলে মিউ পেয়ে যাবে। তাহলে আমার স্ট্র্যাটেজি হচ্ছে এটাই যে তুমি জানো, তাহলে এস দূরত্ব যাচ্ছে, এস সমান কি জানি, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে ত্বরণ আছে, টাইম আছে, প্রাথমিক বেগ আছে আর দূরত্ব আছে। তাহলে তোমাকে এস সমান কত যাচ্ছে, 12 মিটার দেওয়া আছে, ইউ সমান 0 দেওয়া আছে, এ সমান দেওয়া আছে এটা, তাহলে এ সমান আমি এখন বসাচ্ছি, আর টি সমান 4 দেওয়া আছে। তাহলে এখান থেকে এ সমান কত পেয়ে যাবে, এ সমান পেয়ে গেলে তুমি 12 × 2/4×4 তার মানে হচ্ছে 2 × 8 = 16, 4 × 2 = 8, 4 × 3 = 12, মানে 3/2। এ সমান পেলে 3/2, তাহলে এখানে জাস্ট বসিয়ে দাও, এ সমান হচ্ছে 3/2, এ সমান 3/2 যদি বসিয়ে দাও তাহলে পেলে জি মানে হচ্ছে 10 বা 9.8 কিছু একটা বসিয়ে দাও, 9.8 ধরো বসালাম। তাহলে সাইন 30 ডিগ্রি মাইনাস মিউ কে কস 30 ডিগ্রি। তাহলে এখানে সাইন 30 ডিগ্রি মানে হাফ, তাহলে 9.8 ইন্টু হচ্ছে হাফ মাইনাস মিউ কে কস 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2। তাহলে এখান থেকে তাহলে এটা সমান হচ্ছে 3/2। এখান থেকে তুমি মিউকে বার করো, মিউকে বার করে দেখো মিউকের মান আসবে, এটা হচ্ছে 0.4। মিউকে বা মিউ প্রাইমও লিখতে পারে, এটা হচ্ছে 0.4। তাহলে এইভাবে তুমি একটা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক পেলে ট্যান থিটার সাথে সমান করে, আর একটা হচ্ছে চল ঘর্ষণ পেলে ওই যেই এই ত্বরণের যে ফর্মুলা সেখান থেকে। তো এইভাবে তোমাকে পরীক্ষাতে কিন্তু বিভিন্ন ধরনেরভাবে কোশ্চেন দেবে এবং সেগুলো করতে হবে। ওকে, আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারো বা গ্রুপে থাকলে মেসেজ করতে পারো। ওকে, থ্যাংক ইউ।